আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ৩০০ প্লাটুন কমান্ডার ও ৭,৫০০ সেনার ঘাটতি, হামাসের সাথে পাঙ্গা নেওয়ার মতো দক্ষ সেনা পাচ্ছে না ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলার জবাব, ড্রোন ক্ষেপণাস্ত্রে দিল হুথি। নিজেদের বিস্ফোরণে উড়ে গেল ইসরায়েলি সেনা। চীনের নতুন মিসাইলে আমেরিকার সর্বনাশ। আমরা তোমাদের অর্থনীতি গুড়িয়ে দেব, ভারত চীনকে মার্কিন সিনেটরের হুঁশিয়ারি। মামদানির প্রসঙ্গ উঠতে ফুঁসে উঠলেন নেতানিয়াহু, বললেন মামদানির নির্বাচনী প্রস্তাব নিরর্থক এবং মূর্খামি। ইমরান খানের দলের ডজন খানেক নেতা কর্মীকে 10 বছরের কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা উপত্যকায় 21 মাসেরও বেশি সময় ধরে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো জনবল সংকট স্বীকার করেছে। ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক মারিফ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীতে প্রায় 7,500 সেনার ঘাটতি রয়েছে। মারিফ জানায়, সেনাবাহিনীতে বর্তমানে প্রায় 300 প্লাটুন কমান্ডারের অভাব রয়েছে, বিশেষ করে স্থলযুদ্ধ ইউনিটগুলোতে। এই পরিস্থিতিতে অভিজ্ঞ সেনাদের অফিসিয়াল প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করা কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে অনভিজ্ঞ সার্জেন্টদের অস্থায়ী প্লাটুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। কেবল প্লাটুন পর্যায়ে নয়, কোম্পানি পর্যায়েও নেতৃত্বের ঘাটতি রয়েছে। গত কয়েক মাসে সেনাবাহিনী এমন অফিসারদের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছে যারা অফিসিয়াল কোম্পানি কমান্ডার কোর্স সম্পন্ন করেননি। এতে সামরিক দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার মান নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়মিত বাহিনী ও রিজার্ভ ইউনিট উভয়ের ব্যাটালিয়ন কমান্ডাররা জানিয়েছে, যুদ্ধকালীন দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে তীব্র মানসিক এবং শারীরিক চাপের মুখে রয়েছেন তারা। অনেকে আবার সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরীণ নেতৃত্বের উপর চাপ ততই বেড়ে যাচ্ছে। তরুণ সেনাদের নেতৃত্বে আসার আগ্রহ কমে গেছে, যার ফলে সেনাবাহিনীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মারিফ আরও জানায়, গাজা যুদ্ধে এখন পর্যন্ত বিপুল সংখ্যক অফিসার এবং কমান্ডার নিহত হয়েছেন এবং শত শত সেনা আহত হয়েছেন। যদিও ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। সেটা মৃত্যুর খবর গোপন করে রাখা হচ্ছে, যার ফলে মনে করা হচ্ছে প্রকৃত সংখ্যা সরকারি হিসেবে প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি। এই অব্যাহত মৃত্যু ও আহতের হার সেনাবাহিনীর মনোবল ভেঙে দিচ্ছে এবং নেতৃত্বের ফাঁকফোকর আরও প্রকট হচ্ছে। প্রতিরোধ যোদ্ধারা এখনও পরিকল্পিত হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে দুর্বল করার চেষ্টা করছে, যার ফলে ইসরায়েলের যুদ্ধ লক্ষ্য অর্জনে ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েলের বিমান হামলার জবাব, ড্রোন ক্ষেপণাস্ত্রে দিল হুথি। হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। হামলার পর গোষ্ঠীটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। স্থানীয় সবাই সোমবার ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতাজ জানান, হুথিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘাঁটি ধ্বংসে অভিযান চালানো হয়েছে। তেল আবিবের দাবি, এই বন্দর দিয়ে অস্ত্র পাচারের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালায় গোষ্ঠীটি। জবাবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। গোষ্ঠীটির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব, কেন গুরিয়ান বিমানবন্দর, আশদোদ, জাফা ও ইলাত বন্দরে সফল ড্রোন হামলা চালায়। এছাড়া কেন গুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে পৃথক এক হামলায় প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান হুথি মুখপাত্র। তিনি আরও জানান, হোদেইদার ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় অব্যাহত বোমা বর্ষণের জবাবেই এই হামলা চালানো হয়। যদিও তেল আবিবের দাবি, ইয়েমেনের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হুথিদেরকে এই হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাজ। গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহে প্রথমবারের মতো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযানের সময় নিজেদের বিস্ফোরণেই তাদের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। নিহত 19 বছর বয়সী সেনার নাম স্টাফ সার্জেন্ট আমিত কোহেন। হোলেনের গোলানি ব্রিগেডের 13তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন তিনি। সোমবার দক্ষিণ গাজায় আইডিএফ এর বিস্ফোরণে মৃত্যু হয় তার। আইডিএফ এর প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খান ইউনিসে একটি ভবনের ভিতরে ইসরায়েলি সামরিক গোলা বারুদের বিস্ফোরণে কোহেন নিহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, বিস্ফোরণে 13তম ব্যাটালিয়নের একজন কর্মকর্তাও গুরুতর আহত হন। কোহেনের মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং উপত্যকার সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলের নিহতের সংখ্যা 455 জনে দাঁড়িয়েছে। বিপুল বিক্রমে সংকেত পাওয়া মাত্র উড়ল এটি, আর এর মাধ্যমে এলো চমকে ওঠা এক খবর।
চীন নিয়ে এলো এমন এক হাইপারসনিক মিসাইল বা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে 1 মিনিটও সময় নেবে না। শি জিনপিং এর দেশ এমন একটি হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা শেষ করেছে যা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। ফেইথিয়ান 2 নামের এই মিসাইল ঘন্টায় 14,800 কিলোমিটার গতিতে চলতে পারে। প্রচলিত হাইপারসনিক মিসাইলের গতিসীমা সাধারণত শব্দের চেয়ে 5 গুণ বেশি। অন্যদিকে ফেইথিয়ান 2 চলবে শব্দের চাইতে 12 গুণ বেশি গতিতে। চীনা গণমাধ্যমগুলো বলছে ফেইথিয়ান 2-তে রকেট ও র্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। রকেট ইঞ্জিনের সাধারণত জ্বালানি ও অক্সিডাইজার দুটো আলাদা ট্যাঙ্কে বহন করা হয়। এই দুটি উপাদান একত্রে চললে তৈরি হয় তীব্র গরম গ্যাস, যা ইঞ্জিনের এক্সস্ট দিয়ে প্রচণ্ড বেগে নির্গত হয়ে থ্রাস্ট বা ধাক্কা তৈরি করে। এতেই একটি আকাশযান বা মহাকাশযান সামনের দিকে গতি পায়। এক ধরনের ইঞ্জিন থেকে স্বয়ংক্রিয়ভাবে আরেক ধরনের ইঞ্জিন চালু হওয়ার সক্ষমতা অর্জনই বিশ্বের প্রথম বলেও দাবি করেছে বেইজিং। ফেইথিয়ান 2 এর সফল পরীক্ষায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। চীন কোনো বিধ্বংসী অস্ত্র বানালেই সেদিকে চোখ থাকে পশ্চিমাদের। প্রযুক্তিগতভাবে চীনের অগ্রগতি ঠেকাতে অনেক চীন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। হাইপারসনিক মিসাইল তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির সংখ্যা দেখিয়ে 27টি চীনা প্রতিষ্ঠানকে মার্কিন এআই ও অ্যাডভান্স কম্পিউটিং সরবরাহকারীদের সঙ্গে ব্যবসা করতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ফেইথিয়ান 2-র সফল পরীক্ষা চীনের প্রযুক্তিগত সক্ষমতার আরেকটি বড় প্রমাণ হিসেবে দেখেছেন সমর বিশেষজ্ঞরা। এই দুই ধরনের ইঞ্জিনকে একসাথে কাজ করানো খুবই জটিল। এর চেয়েও কঠিন হলো চলন্ত অবস্থায় এক প্রপালশন সিস্টেম থেকে অন্যটিতে নির্বিঘ্নে স্থানান্তর ঘটানো। এই কাজই ফেইথিয়ান 2 সফলভাবে করতে পেরেছে বলে দাবি করেছে বেইজিং। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারত ও চীনের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রুশ তেল আমদানিকারক দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের পরিকল্পনা করছে। গ্রাহাম বলেন, ট্রাম্প রাশিয়ার তেল কেনা দেশগুলো চীন, ভারত ও ব্রাজিলের উপর ট্যারিফ বসাতে যাচ্ছে। যদি তোমরা সস্তা রুশ তেল কিনে যুদ্ধ চালিয়ে যাও, আমরা তোমাদের অর্থনীতি গুড়িয়ে দেব। তিনি দাবি করেন, রাশিয়ার তেলের 80% রপ্তানি হয় এই 3 দেশে। তাদের কারণেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারছেন। এই 3 দেশের উদ্দেশ্য তিনি বলেন, তোমরা যা করছো তা রক্তমাখা অর্থনৈতিক লেনদেন। গ্রাহাম আরও বলেন, পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠনের চেষ্টা করছেন। ইউক্রেন 1990-এর দশকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল রাশিয়ার প্রতিশ্রুতিতে, অথচ পুতিন সেই প্রতিশ্রুতি ভেঙেছেন। সিনেটর গ্রাহামের আগেও এমন একটি বিল প্রস্তাব করেছিলেন যাতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর উপরে 500% পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব ছিল। ট্রাম্প প্রশাসন রাশিয়ার যুদ্ধ থামাতে না পারায় একদিকে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে, অন্যদিকে রুশ তেল আমদানিকারকদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 50 দিনের মধ্যে যদি শান্তি চুক্তি না হয় তাহলে রুশ তেল কিনলে 100% শুল্ক দিতে হবে। এই বিষয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ব্রাজিল, ভারত ও চীনের উচিত পুতিনকে শান্তি আলোচনায় বাধ্য করা, না হলে এর বড় মাশুল দিতে হবে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, আমরা এই বিষয়ে প্রকাশিত খবর দেখেছি এবং পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছি। আমরা আবারও বলতে চাই, আমাদের জনগণের জ্বালানি চাহিদা পূরণ করাটাই আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা বাজারে যা পাওয়া যাচ্ছে এবং বৈশ্বিক পরিস্থিতি যেরকম তা বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। এই বিষয়ে কোনো ধরনের দ্বিমুখী মানদণ্ড গ্রহণযোগ্য নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে নিরর্থক এবং মূর্খামি বলে মন্তব্য করেছে। দ্য ফুল সেন্ট পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে মামদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র 1 মেয়াদই টিকতে পারবেন। মঙ্গলবার CNN জানিয়েছে, পডকাস্টে বিভিন্ন বিষয়ে কথা বলেন নেতানিয়াহু। এর মধ্যে ছিল গাজায় চলমান যুদ্ধ, ইরান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খাদ্য পছন্দ এবং আমেরিকায় ইহুদি বিদ্বেষ উত্থান। আলোচনাটির এক পর্যায়ে মামদানিকে ইহুদি বিদ্বেষী আখ্যায়িত করেন উপস্থাপক অ্যারন স্টানি সেন্ট পার্ক এবং এই বিষয়ে নেতানিয়াহুর মতামত জানতে চান। মামদানির বিভিন্ন প্রস্তাব নিয়ে নেতানিয়াহু বলেছেন, আপনি পুলিশের খরচ কমাতে চান? আপনি কি চান মানুষ দোকানে ঢুকে চুরি করুক আর কেউ বাধা না দিক? এটাকে কি আপনি ভালো সমাজ মনে করেন? তবে CNN প্রতিবেদনে বলা হয়েছে, মামদানি পরিষ্কারভাবে বলেছেন তিনি পুলিশের তহবিল কমাতে চান না, বরং সেই অর্থের পুনর্বিন্যাস করতে চান যাতে পুলিশ গুরুতর অপরাধ দমনে মনোযোগ দেয়। ইসরায়েলের বাইরে নিউ ইয়র্ক শহরে সবচেয়ে বেশি প্রায়
প্রায় 12 লাখ ইহুদি জনসংখ্যা রয়েছে। নেতানিয়াহুর এই মন্তব্য নিউ ইয়র্কের রক্ষণশীল ইহুদিদের একাংশকে প্রভাবিত করতে পারে, যদিও তিনি উদারপন্থী ইহুদিদের কাছে তেমন জনপ্রিয় নন। আর নিউ ইয়র্ক শহরে ডেমোক্র্যাটদের আধিক্য থাকায় এই প্রভাব আরও সীমিত হতে পারে। মামদানি এর আগে ইসরায়েলের গাজা হামলাকে গণহত্যা বলে অভিহিত করেছেন এবং বলেছেন তিনি মেয়র হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে নেতানিয়াহুকে নিউ ইয়র্ক পেলে গ্রেফতার করবেন। ইসরায়েল অবশ্য গাজায় তাদের সামরিক অভিযানে গণহত্যা হচ্ছে এমন দাবি অস্বীকার করে আসছে। মামদানির একজন মুখপাত্র নেতানিয়াহুর মন্তব্যের বিষয়ে সোমবার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। মামদানি প্রসঙ্গে নেতানিয়াহু আরও বলেছেন, আপনি ধনীদের উপর অতিরিক্ত কর বসাতে চান? আপনি কি ব্যবসা বাণিজ্য ধ্বংস করতে চান? এসব করে একটা মেয়াদও টেকা মুশকিল। তিনি মামদানির কর প্রস্তাবকে বাস্তবতা দ্বারা ধাক্কা খাওয়ার মতো উল্লেখ করে বলেন, মানুষ যখন বাস্তবের সঙ্গে ধাক্কা খায় তখন বোঝে এসব কতটা মূর্খামি। নিউ ইয়র্কের আসন্ন নভেম্বরের নির্বাচনে মামদানির প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস, রিপাবলিকান কার্টিস স্লিওয়া এবং সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, যিনি তৃতীয় দল থেকে প্রার্থী হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এর সঙ্গে যুক্ত কয়েক ডজন নেতা কর্মীকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাস বিরোধী আদালত। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা মালিক আহমদ ভাচার, এক বর্তমান এবং এক সাবেক সংসদ সদস্য এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ পিটিআই নেতা। সরকারের ডেপুটি আইনমন্ত্রী আকিল মালিক এক সংবাদ সম্মেলনে বলেন, পাঞ্জাব অ্যাসেম্বলির বিরোধী নেতা মালিক আহমদ ভাচারকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সারগোধার আদালতে 34 জনকে ও লাহোরের আদালতে 8 জনকে 2023 সালে ইমরান খানের গ্রেফতারের পর সহিংসতায় অংশগ্রহণ, সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। লাহোরে সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমা, সাবেক প্রাদেশিক মন্ত্রী ইয়াসমিন রশিদ এবং সিনেটর ইজাজ আহমদ চৌধুরী। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং আরও 5 জনকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। ইমরান খানের দল পিটিআই একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বলে দাবি করেছে। দলের মুখপাত্র সাইদ জুলফিকার বুখারী এক বিবৃতিতে বলেন, এই বিচার একটি রাজনৈতিক নাটক যা দ্রুততার সঙ্গে পরিচালিত হয়েছে। 2023 সালের মে মাসে ইমরান খান গ্রেফতার হওয়ার পর সারা দেশে দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় সেনা স্থাপনায় হামলা হয়। এসব হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একাধিক হামলার বিচার চলছে। যারা সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে তাদের বিচার সামরিক আদালতে হচ্ছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 300 প্লাটুন কমান্ডার ও 7,500 সেনার ঘাটতি, হামাসের সাথে পাঙ্গা নেওয়ার মতো দক্ষ সেনা পাচ্ছে না ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলার জবাব ড্রোন ক্ষেপণাস্ত্রে দিল হুথি। নিজেদের বিস্ফোরণে উড়ে গেল ইসরায়েলি সেনা। চীনের নতুন মিসাইলে আমেরিকার সর্বনাশ। আমরা তোমাদের অর্থনীতি গুড়িয়ে দেব, ভারত চীনকে মার্কিন সিনেটরের হুঁশিয়ারি। মামদানির প্রসঙ্গ উঠতে ফুঁসে উঠলেন নেতানিয়াহু, বললেন মামদানির নির্বাচনী প্রস্তাব নিরর্থক এবং মূর্খামি। ইমরান খানের দলের ডজন খানেক নেতা কর্মীকে 10 বছরের কারাদণ্ড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।